তেজকে বাঁচিয়ে ঠাম্মির মন জিতে নিল সুধা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে সুধা তেজের সাথে আর বলে, দেখুন মিস্টার বসু মল্লিক, আমাকে ঠাম্মির সাথে কথা বলতে দিন। এই রকমভাবে মিথ্যে বলাটা যায় না রোজ রোজ। আর তখনই তেজ বলে, আমার ঠাম্মি কষ্ট পাবে এই রকম কোনো কাজ আমি আপনাকে করতে দেব না, কিছুতেই না। আর একটা কথা জেনে রাখুন, আমার ঠাম্মি কিন্তু আপনাকে ভালোবাসে, আপনাকে বিশ্বাস করে। সেই জায়গাটা যদি আপনি একবারে নড়িয়ে দেন তাহলে কিন্তু আর কোনো দিন সম্ভব নয় আপনাকে বিশ্বাস করা। এর মধ্যেই ঠাম্মি তখন তার বড় বৌমাকে বলে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তোমরা, অনেকটাই রাত হয়েছে। এর মধ্যেই জ্যোৎস্না ঠাম্মির কান ভাঙাতে শুরু করে আর বলে, ঠাম্মি তুমি এখানে রয়েছো, একটা কথা আমাকে বলতেই হচ্ছে। এই সুধা না কোনো নিয়ম কারণ মানছে না, এতে কি ভাইয়ের ভালো হবে বলো? এর মধ্যেই ঠাম্মি বলে, সুধা যে কি করেছে সেটা তুমি জানো না, তুমি বাড়িতে থেকে যেটা জানো না সেটা আমি অন্য জায়গা থেকে এসে জানতে পেরে গেছি। আমি ঠিক মেয়ে একদম পছন্দ করে নিয়ে এসেছি যে আমার দাদু ভাইকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। তেজ বাড়িতে ছিল না, তবুও তেজকে বাঁচাতে সুধা নিজের ওপরে সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। সমস্ত ভুল বোঝাবুঝিটা ও নিজের ওপরে টেনে নিল। ও জানে যে ওকেই সবাই কথা শোনাবে, তা সত্ত্বেও ভয় না পেয়ে তেজের পাশেই দাঁড়িয়েছে। আমি তো এরকমই একজন বৌমা চেয়েছিলাম যে সব সময় আমার তেজকে রক্ষা করবে। তাই সুধা অনেক ভালো মেয়ে, ওর ব্যাপারে কোনো খারাপ কথা তুমি বলতে এসো না জ্যোৎস্না। এরপর জ্যোৎস্না তো বুঝতে পেরে যায় ঠাম্মি অনেক কিছুই জেনে গেছে, তাই জ্যোৎস্না আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে যায়। আর ঠাম্মিও জানে তেজের জন্য যেই মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছে ঠাম্মি, সেই মেয়ে কখনো খারাপ হতেই পারে না। এদিকে সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কিন্তু এত বড় সত্যিটা ধামা চাপা দিয়ে রাখতে পারবেন না। এক সময় সবাই সত্যিটা জানতে পারবে, তখন কি হবে? এর মধ্যেই তেজ বলে, তখন কি হবে তখনই দেখা যাবে, কিন্তু এখন আমি আমার ঠাম্মিকে কোনোভাবেই কষ্ট পেতে দেব না। আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না যে আপনি যে ডিভোর্সি, এটা জানার পর এই বাড়ির প্রত্যেকের অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর আমি জেনে শুনে সেটা কোনোভাবেই হতে দিতে পারবো না, কারণ আমি আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসি। আপনার যখন এত কিছু বলারই ছিল, কেন বিয়ের আগে বলেননি বলুন তো? সুধা বলে, আমি তো বারবার করেই বলতে চেয়েছিলাম, কিন্তু এমনভাবে সবটা তাড়াতাড়ি হয়ে গেল যে আমি কিছুই বলে উঠতে পারলাম না। কিন্তু আমি এখনও একই কথা বলছি, আমি কিন্তু সবটা বলেছিলাম। তরিতা এখন অস্বীকার করছে। আমি আপনাকে চিঠি পাঠিয়েছিলাম, জানি না সেই চিঠি কোথায় গেল। তবে আমি সত্যি বলছি, আমি সব রকমভাবে চেষ্টা করেছিলাম যাতে আপনি সত্যিটা জানতে পারেন। মনে মনে তেজ ভাবতে থাকে, আমি সুধাকে বিশ্বাস করতে পারি না, আমার বিশ্বাসের জায়গাটা কোথাও একটা শেষ হয়ে গেছে। সুধা তখন বলে, ঠাম্মি, বাড়ির সবাই যদি আমাকে ভুল বোঝে, বুঝুক, সেটা আমার নিয়তি, আমার কপাল ভেবে আমি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। কিন্তু তাদের এই বলা মিথ্যেটা আমি আর মেনে নিতে পারছি না। তাদেরকে যেভাবে মিথ্যে বলছি সেটা যে আর সহ্য হচ্ছে না মিস্টার বসু মল্লিক। তখনই বারবার করে তেজ বলতে থাকে, আমি তো বললাম আমি বলতে দেব না, আপনাকে যেতেও দেব না, আপনি এই বাড়িতেই থাকবেন। সুধা বলে, আপনি তো আমাকে নিজের স্ত্রী বলে মেনে নিতেই পারছেন না, তাহলে আমি কেন থাকবো এই বাড়িতে, কিসের জন্যই বা থাকবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তেজ বলে, কারণ আছে বলেই তো বলছি, না হলে কি আর আমি বলতাম? আর হ্যাঁ, একটা কথা জেনে রাখবেন, যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি আপনি পাবেনই। আপনি কি ভেবেছেন আপনার এই সমস্ত মায়া দিয়ে, চোখ দিয়ে আমাকে দুর্বল করে দেবেন? হ্যাঁ, আমি আপনার চোখের দিকে তাকালে দুর্বল হয়ে পড়েছিলাম, সেই জন্যই হয়তো আমার জীবনে এত বড় একটা বিপদ ঘটে গেছে, কিন্তু আর সেই ভুল হবে না। আমি আর আপনাকে বিশ্বাস করতে পারবো না। যে আঘাতটা আপনি দিয়েছেন সেই আঘাতটা একেবারে সাংঘাতিক। আমার খুব খারাপ লেগেছে যে আপনি কি করে এত বড় অন্যায়টা করতে পারেন। এর মধ্যেই সুধা বলে, আমি কোনো অন্যায় করিনি, আমি ঠাম্মিকে বাড়ির সবাইকেই বলতে চেয়েছিলাম। আপনার মনে আছে আমি আপনাকে বলছিলাম, মিস্টার বসু মল্লিক, আপনি সবটা জানেন, সবটা জেনে শুনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আমার অতীত মনে আছে আপনি কি বলেছিলেন? তেজ তখন বলেছিল যে অতীত নিয়ে আমি আর কিছু জানতে চাই না, অতীত অতীত হয়ে গেছে, আমি বর্তমান আর ভবিষ্যৎটাকে নিয়েই ভাবতে ভালোবাসি। আর সেই সময়ের কথাটা মনে পড়তেই তেজ বলে, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনি একজন ডিভোর্সি মহিলা। সেটা আমি কি করে বুঝবো, আমার পক্ষে কি করে বা বোঝা সম্ভব? তখন সুধা বলে, আপনার ভাষায় আমি একজন বাসি ফুল, তাই তো?
তাহলে এই ফুলশয্যার ঘরে কেন আমাকে রেখেছেন? বার করে দিন। তেজ বলে, বার করে দিলে তো সবাই জেনে যাবে, তাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে, আমার ঠাম্মি কষ্ট পাবে। এই প্রথমবার আমি ঠাম্মিকে মিথ্যে বলেছি শুধুমাত্র আপনার জন্য। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এরপর যেই দুধের গ্লাসটা রাখা ছিল সেটা হাতে নিয়ে রীতিমতো কথা বলতে থাকে তেজ, আর বলে, সবই তো হলো, বিয়ে হলো, বৌভাত হলো, এখন ফুলশয্যা হবে না? সেটা কি হতে পারে? সুধা বলে, বাসি ফুলের সাথে কি আর ফুলশয্যা হয়? তখনই তেজ বলে, ফুল তো দূরের কথা, আপনি হলেন আমার জীবনের কাঁটা। সারা জীবনেও আমি আপনাকে এখান থেকে বেরোতে দেব না, আর আমি আপনাকে ভালোবাসবো না। আপনাকে আমি তিলে তিলে কষ্ট দেব, যেই কষ্ট পেয়ে আপনি ছটপট করবেন আর আমি দেখে আনন্দ পাবো। সুধা তো এই সমস্ত কথা শুনেই একেবারে কান্নায় ভেঙে পড়ে। কি করবে বুঝে উঠতে পারছে না। সুধার খুবই খারাপ লাগে। তার মধ্যেই তেজ বলে, জানেন তো, ছোটবেলা থেকেই আমি একটা কথা বলতাম, আমি ঠাম্মিকে খুব ভালোবাসি, এখনও বলি। আর আমার নিজের উপরে খুব বিশ্বাস ছিল যে আমি মানুষ চিনতে পারি, কিন্তু আমি যে সত্যি মানুষ চিনতে পারি না সে কথাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপর কাঁচের গ্লাসটা নিজের হাতেই ভেঙে ফেলে তেজ, আর এটা দেখার পরে চমকে গেছে সুধা, আর বলে, মিস্টার বসু মল্লিক, এটা আপনি কি করলেন? আপনি এইভাবে ভেঙে ফেললেন গ্লাসটা? হাতে তো অনেকটা জখম হয়েছে, আসুন আমি আপনার হাতে মলম লাগিয়ে দিই। কিন্তু তেজ বলে, দরকার নেই, কিচ্ছু দরকার নেই, এসবের কেন দরকার? আর ঠিক তখন সুধা বলে, আপনিও তো আমার পায়ে মলম লাগিয়ে দিয়েছিলেন, আপনি যখন লাগাতে পারেন তাহলে আমি কেন পারি না? আসুন আমি হাতে মলমটা লাগিয়ে দিই, না হলে অনেকটা জখম হয়ে যাবে। এর মধ্যেই সুধা তেজের হাতে ভালো করে মলম লাগিয়ে দেয় আর ব্যান্ডেজও করে দেয়। বারবার করে বলতে থাকে, মাথা ঠান্ডা করুন, মাথা গরম করে কোনো বড় বড় কাজের সলিউশন হয়নি আর হতে পারেও না। পরের দিন সকাল হতেই তখনই ঠাম্মি বলে, এই তো আমার নাতিবাবু আর আমার নাতবৌমা চলে এসেছে। এরপরেই গজাননের পুজো শুরু হয়ে যায়। তখনই তরিতা ভাবে, দাদা ভাই আর সুধার যে ব্যাপারটা কি সেটা আমি বুঝতে পারছি না এখনো। তবে দাদা ভাই নিশ্চয়ই সুধাকে বলতে দিচ্ছে না, সুধা তো বারবারই চাইছিল ঠাম্মিকে সবটা বলে দেওয়ার জন্য। এরপর ঠাম্মি সুধার হাতে আরতি করবার জন্য প্রদীপটা তুলে দেয় আর বলে, নাও এই পঞ্চপ্রদীপটা দিয়ে আজকে তুমি গজাননের আরতিটা করো, আমি চাইছি তুমি করবে। এর মধ্যেই তেজ বলে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, ধরুন। ঠাম্মি যখন চাইছে আরতি আপনাকে করতেই হবে, কথাটা মাথায় রাখবেন। এর মধ্যেই সুধা আরতি করতে শুরু করে দেয় আর সবাই সেই আরতি দেখতে থাকে। আর এদিকে নিচে যেই প্রদীপটা জ্বলছিল, ইচ্ছে করে তরিতা গিয়ে সুধার আঁচলটাকে প্রদীপের সামনে নিয়ে আসে, প্রদীপটা এগিয়ে দেয় আর আঁচলটা রীতিমতো আগুনে জ্বলতে শুরু করে দেয়। কিন্তু কেউ এখনো সেটা দেখেনি। তরিতা মনে মনে ভাবে, বেশ হয়েছে, এই সুধাকে আমি এইভাবেই এই বাড়ির অমঙ্গল বলে সবার সামনে দাবি করব, আর ওকে এখান থেকে বার করে দেব, এই বাড়ির বড় বউ হব আমি।